আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ক্লাস ভালো লাগলে ক্লাসের শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও যদি ভালো লাগে কমেন্টে লিখো, অবশ্যই লাইক করো। আজকের ক্লাসে আলোচনা করা হবে ক্লাস 10-এর একটি কবিতা অসুখী একজন। অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদা। উনি একজন চিলিয়ান কবি ছিলেন। যেটুকু আমাদের কবি পরিচিতি থেকে জানতেই হবে সেইটুকুরই কথা খালি আমি বলবো, কারণ কবি পরিচিতি থেকেও কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে। পাবলো নেরুদার পুরো নাম কবি পরিচিতির মধ্যেই তোমরা পেয়ে যাবে, দেখো ওখানেই রয়েছে নেক্তালি রিকার্দো রিয়ান্স বাসিয়ালতো, এই সম্পূর্ণ নামটা লাগবে। আর আমাদের এই কবিতার প্রেক্ষাপট ফ্রান্সের গৃহযুদ্ধ, সেটা মাথায় রাখবে। আর আমাদের অসুখী একজন কবিতা নেওয়া হয়েছে পাবলো নেরুদা রচিত এক্সট্রা ভাগারিয়া গ্রন্থ থেকে, যেটা পরবর্তীকালে নবারুণ ভট্টাচার্য অনুবাদ করেছেন। চিলিয়ান ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য তার বিদেশি ফুলে রক্তের ছিটে নামক কাব্যগ্রন্থে। এই কটা ইনফরমেশন কবি পরিচিতি থেকে আমাদের খুবই দরকার। দেখো, যুদ্ধ কখনোই মানুষের জীবনে সুরাহা বয়ে নিয়ে আসতে পারে না। যুদ্ধ কখনো সমাধান নয়, যুদ্ধ মানেই ধ্বংস। এখানেও সেরকমই একটা মেসেজ কবি আমাদের জন্য ছেড়েছেন। কবিতাটার লাইন ধরে আলোচনা করাবো, শুধু লাইন ধরে আলোচনা নয়, কোথা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও বলে দেবো। পুরো ভিডিওটা যদি মন দিয়ে শোনো, আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। শোনো, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূরে দূরে। এখানে লেখক নিজেকে একজন সৈনিক, যুদ্ধের সৈনিক বলে পরিচয় দিয়েছেন আমাদের সামনে। কবি কাকে দাঁড় করিয়ে রাখলেন? যে কোনো যুদ্ধের সৈনিককেই পরিবারের লোকজনকে ছেড়ে যেতে হয়। এখানে কবি তাকে অর্থাৎ তার প্রিয়তমাকে ছেড়ে গেছেন। সে প্রিয়তমা কোথায় দাঁড়িয়ে রইল? অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে রইল। কবি চলে গেলেন দূরে দূরে। দুবার দূরে লেখা হয়েছে কেন একটু বুঝে নিও। প্রথম দূরত্ব মানে কবি তার প্রিয়তমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছেন। দ্বিতীয় দূর বোঝাতে হয়েছে অনিশ্চয়তা, কবির না ফেরার কথা। যুদ্ধে যে সৈনিকরা যায় তারা কি ঠিক সময় মতো বাড়ি ফেরে সবাই? হয়তো না। সেই অনিশ্চয়তা বোঝাতেই দ্বিতীয় দূরে শব্দটা ব্যবহার করা হয়েছে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তার প্রিয়তমা তো কবিকে ভালোবাসে, সে অপেক্ষা করতে জানে, সে অপেক্ষা করছে। তাই সে মনেও আনতে চায় না যে সৈনিক আর যুদ্ধ শেষে বাড়ি ফিরবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক ডান, অর্থাৎ সময়ের গতিকে যথারীতি চলতে থাকে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বললাম সময় নিজের মতো গতিতে এগিয়ে চলতে থাকলো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। মানুষের স্মৃতি অমলিন, চিরকালীন নয়। মানুষ ধরো মারা যাওয়ার পর কিছুদিন তার স্মৃতি বিজড়িত হয়ে আমরা কান্নাকাটি করি, তাকে মনে রাখি। আস্তে আস্তে সেটা মলিন হয়ে ধুয়ে যায়। মাঝে মাঝে মনে পড়ে ঠিকই, কিন্তু চিরস্থায়ী রূপে থেকে যায় না। সেরকমভাবেই কবি চলে গেছে, অনেক দিন হয়ে গেল তো কবিকে আস্তে আস্তে মানুষগুলো ভুলতে শুরু করেছে। কাছের মানুষগুলো কবিকে ভুলতে শুরু করেছে। তাই কবির যে পায়ের দাগ, তার উপর ঘাস জন্মে গেল। অনেকদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত না করলে, একটা রাস্তা দিয়ে ধরো তুমি যাচ্ছ, সেখানে রেগুলার যাতায়াত করলে সেখানে একটা পথ তৈরি হয়ে যায়। সেরকমভাবে অনেকদিন সেই রাস্তা দিয়ে যদি তুমি না যাও, সেখানে গাছপালা অধিগ্রহণ করে রাস্তাটা ঘাসে ঢাকা পড়ে যায়। পরের অংশ দেখো। আর একটার পর একটা পাথরের মতো পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর? অপেক্ষারত মেয়েটির মাথার ওপর। কারণ মেয়েটি অপেক্ষা করছিল। অপেক্ষার প্রহর খুব ভারী হয়। যদি কখনো তুমি কারোর জন্য একা অপেক্ষা করে দেখো, দেখবে সেই সময়টা কাটতে চায় না। আর এখানে সৈনিক চলে গেছে যুদ্ধে, এই অপেক্ষার সাথে মিশে রয়েছে দুশ্চিন্তা। তাই এই মেয়েটির কাছে বছরগুলো কিসের মতো নেমে আসছে? এক একটা
পাথরের মতো ভারী মনে হচ্ছে তার কাছে এই সময়গুলো। তারপর যুদ্ধ হলো, এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ খুব তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়ল। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত যেভাবে ছড়িয়ে পড়ে খুব দ্রুত গতিতে, সেভাবে যুদ্ধ খুব তাড়াতাড়ি চারদিকে ছড়িয়ে পড়ল। শিশু আর বাড়ির আগুন হলো। খুব ভালো করে বুঝবে শিশু আর বাড়ি বলতে কি বোঝানো হয়েছে। বাড়ি মানে বাড়ির সকল সদস্য, এমনকি ছোট শিশুটিও বাদ গেল না। তাই এখানে বলা হয়েছে শিশু আর বাড়িরা খুন হলো। বাড়ির ছোট শিশুটার প্রতিও দয়া মায়া দেখায়নি যুদ্ধরত সৈনিকরা। সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? মেয়েটা তো অপেক্ষা করছে, অপেক্ষার অবসান হয় না, ভালোবাসা মরে না, তাই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমতলে এই যুদ্ধের বিভৎসতা চারিপাশে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। এটাও খুব এমসিকিউতে দেয় কোথায় যুদ্ধটা ছড়িয়ে পড়েছিল। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। হাজার হাজার পুরনো দেবতা, তাই তাদের রং হলদেটে হয়ে গেছে। পুরনো ব্যাপারটা বলতে একটা হলদেটে, যে কোনো জিনিস পুরনো হলে সামান্য হলদেটে হয়ে যায়, সেরকমভাবেই দেবতারা হাজার হাজার বছরের পুরনো। তারাও আর নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারল না। তারা কি করলো? মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। দেবতাকে ঘিরেই হয়তো আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি, দেবতার কাছে নিজেদের যেটুকু ধরো দাবি সেটুকু জানাই। দেবতারা তো নিজেরাই নিজেদের বাঁচাতে পারেনি, সেখানে মানুষদেরকে তারা কিভাবে বাঁচাবে? তারাও আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, এখানে কবি কবির বাড়িতে ফিরে গেছেন। পুরনো কথা মনে পড়ছে ফ্ল্যাশব্যাকে। সেখানে কবি কি দেখতে পাচ্ছেন? কবি সেই হোম সুইট হোম, মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কবির বিছানাটা ছিল ঝুলন্ত, দোলনা বলতে পারো। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, গাছের পাতাগুলো হাতের পাতার মতো। চিমনি, প্রাচীন জল তরঙ্গ, জল তরঙ্গ একটি বাদ্যযন্ত্র বিশেষ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই লাইনটা দেবে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কি চূর্ণ হয়ে গেছিল? তখন সেই মিষ্টি বাড়ি থেকে উত্তরটা জল তরঙ্গ পর্যন্ত হবে। এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে ফেলো। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যুদ্ধের বিভৎসতা এরকমই হয়, সব পুড়িয়ে ধ্বংস করে ছাড়খাড় করে দেয়। পুরো শহরটা কিসে পরিণত হলো? কাঠ কয়লা, পোড়া কাঠ কয়লায় পরিণত হলো। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। রক্তটা পুরনো হয়ে গেছে, কালো বর্ণ ধারণ করেছে, কিন্তু ধ্বংসের চিহ্ন, বিভৎসতার চিহ্ন অবশ্যই বহন করছে। তাই রক্তের রং কি হয়ে গেছে? কালো, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। ভালোবাসা চিরস্থায়ী, মেয়েটির অপেক্ষার অবসান হলো না, কিন্তু মেয়েটি থেকে গেল অসুখী একজন হয়ে। তাই কবিতাটার নাম অসুখী একজন। কবিতাটা পড়ে কারোর যদি কোনো কোথাও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে সেটাও জানিও। ধন্যবাদ।